হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই দশম শ্রেণীর যে প্রথম চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম, তার প্রথম ক্লাসে আমরা তার বিষয়বস্তুটাকে আলোচনা করেছিলাম এবং কোন ক্লাসে আমরা কিটা পড়াবো উল্লেখ করেছিলাম। তো আজকে সেই চ্যাপ্টারের প্রথম ভিডিও যেটা আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে বায়ুমণ্ডলটা কি, বায়ুমণ্ডলের স্তরের যে বিন্যাসটা করা হয়েছে কিসের উপর ভিত্তি করে, এবং সেই স্তরগুলোর মধ্যে আমরা প্রধানত তিনটি স্তরকে নিয়ে আজকে আলোচনাটা করব। তো চলে আসছি প্রথম যে বায়ুমণ্ডল কি জিনিস। আমরা বলেছিলাম পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারে পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছিল বায়ু বা গ্যাস। সেই বায়ু প্রধানত তো গ্যাসীয় একটা অবস্থা। তো সেই বায়ুমণ্ডলের যে প্রথম উপাদানগুলো আমরা জেনেছিলাম বিভিন্ন প্রকার গ্যাসের কিন্তু এটা মিশ্রণ এবং এটা পরিবেশের একটা উপাদান যার মধ্যে থেকে আমরা জীবেরা বেঁচে আছি। তো সেই বায়ুমণ্ডলের উপর বিভিন্ন পরীক্ষা পর্যবেক্ষণ, বিশেষ করে উপগ্রহ, তাছাড়া বেলুন যে বায়ুমণ্ডলের মধ্যে ভাসিয়ে রেখে সেখান থেকে তথ্য সংগ্রহ, বিভিন্ন ভাবে বৈজ্ঞানিক ভাবে তথ্য সংগ্রহের উপর ভিত্তি করে কিন্তু বায়ুমণ্ডলটিকে একটা সামগ্রিক ভাবে ভাগ করা হয়েছে। তো যদিও বায়ুমণ্ডল বলতে কি এরা নিরবিচ্ছিন্ন ভাবে রয়েছে, এখানে কোনো সুনির্দিষ্ট স্তরগুলো যে আলাদা আলাদা হয়ে আছে এমনটাই নয়, অর্থাৎ কোনো বিশেষ অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই স্তর বিন্যাসটা করা হয়েছে। সেখানে তাদের মধ্যে কোনো শার্প বাউন্ডারি কিন্তু নেই। আমরা অঙ্কনের সুবিধার্থে এটা দেখিয়েছি। তো প্রথম চলে আসছি বায়ুমণ্ডলের উপাদানগুলোকে যদি বিশ্লেষণ করা হয়। তো এখন প্রথম যে উপাদানগুলো, তাহলে উপাদানগুলো আমরা জানি যে একটা কে কে রয়েছে, বিভিন্ন গ্যাসগুলোর মধ্যে রয়েছে অক্সিজেন গ্যাস রয়েছে, নাইট্রোজেন গ্যাস রয়েছে, এছাড়া তোমরা জানো যে কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন যে অক্সাইড, জলীয় বাষ্প, তারপরে মিথেন থেকে শুরু করে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, সালফারের বিভিন্ন অক্সাইড ইত্যাদি ইত্যাদি। তো প্রধানত আর বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস যেগুলো রয়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, যাই হোক না কেন, আমরা প্রধানত জানি নাইট্রোজেন সাধারণত রয়েছে 78%, অক্সিজেন রয়েছে 21%, বাকি সবগুলো নিচ্ছে 1.1%। অর্থাৎ বায়ুমণ্ডলকে পর্যবেক্ষণ করে বিভিন্ন পদ্ধতিতে তার মধ্যে থাকা উপাদানগুলোর যে একটা অনুপাত আমরা জেনেছি সেটা এই ধরনের। তো এখন এই উপাদানগুলো এই অনুপাত যদি ঠিকঠাক ভাবে মোটামুটি একটা সুসামঞ্জস্যতা বজায় রাখছে, তো সেইটার উপর ভিত্তি করে প্রধানত দুটো ভাগে আমরা ভাগ করব। একটা হচ্ছে হোমোস্ফিয়ার, যেটা বায়ুমণ্ডল অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে শুরু করে প্রায় 100 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এটাকে আমরা ভাগ করেছি। তার 100 থেকে বায়ুমণ্ডলের অস্তিত্ব যতদূর পর্যন্ত প্রায় সাধারণত দেখা গেছে 10,000 কিলোমিটার, একটা রাউন্ড ফিগারে এখানে প্রায় দেওয়া হচ্ছে যে সেখানে কিন্তু অনুপাতগুলো বিভিন্ন উপাদানগুলোর অনুপাতের মধ্যে তারতম্য চলে আসছে, তো সেটাকে হেটেরোস্ফিয়ার নাম দেওয়া হয়েছে। তো এইভাবে বায়ুমণ্ডলটাকে বিভিন্ন পর্যবেক্ষণ, বিভিন্ন দিক থেকে তথ্য সংগ্রহ করে তার উপর ভিত্তি করে এই শ্রেণী বিভাগটা রয়েছে। অপর দিক থেকে বায়ুমণ্ডলের মধ্যে যদি আমরা উষ্ণতার একটা তারতম্য আমরা লক্ষ্য করি, এবং সেটা লক্ষ্যটাও কিন্তু বিভিন্ন পরীক্ষা পর্যবেক্ষণের মধ্য থেকেই হয়েছে, বিভিন্ন ভাবে বিজ্ঞানসম্মত ভাবে তথ্য সংগ্রহ করে। সেখানে উচ্চতার সঙ্গে সঙ্গে উষ্ণতার যে তারতম্য ঘটে সেটার উপর ভিত্তি করে প্রধানত বায়ুমণ্ডলটাকে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে। যদিও প্রধানত বায়ু পাওয়া যায়, কিন্তু 5টি যে ভাগে আমরা বিভক্ত করব সেই 5টি অঞ্চলে কিন্তু বায়ু পাওয়া যায়, অর্থাৎ বায়ুর উপাদানগুলো পাওয়া যায়। কিন্তু বায়ুর যে তার উপরের যে স্তরটা, সর্বশেষ স্তরটার কথা আমরা বলবো, যদিও সেখানে বায়ুমণ্ডলের অর্থাৎ বায়ুর উপাদানের অস্তিত্ব খুবই কম, কিন্তু প্রোটন, ইলেকট্রন বা বিভিন্ন আধানগ্রস্ত কণার অস্তিত্ব রয়েছে। সে যাই হোক, প্রথম যে স্তরটা উচ্চতার সঙ্গে সঙ্গে উষ্ণতার যে তারতম্য ঘটে সেটা দেখা গেছে যে আমাদের এই ভূপৃষ্ঠে যত উচ্চতা বাড়তে থাকে উষ্ণতা ধীরে ধীরে কিন্তু হ্রাস পেতে থাকে। সেই জন্যই তো আমরা দেখেছি যে পর্বতের শিখরগুলোতে ধীরে 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 ঠান্ডা বাড়তে থাকে কিংবা বরফ জমতে থাকছে। যে কোনো উঁচু জায়গায় আমরা যখন পর্যটকেরা পৌঁছায় সেখানে যে কোনো উঁচু স্থানে ঠান্ডা লাগে। তো সেখানে আমরা দেখছি যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস হতে হতে প্রায় একটা যে
-56 ডিগ্রির কাছাকাছি অঞ্চলে পৌঁছে যায়, সেই রকম একটা স্তরটিকে আমরা বলছি যে ট্রপোস্ফিয়ার। তারপরের স্তর, যেটার ক্ষেত্রে আবার উষ্ণতা বাড়তে 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 আবার শূন্যর কাছাকাছি পৌঁছে যায়, সেটা একটা স্তরে ভাগ করা হয়েছে। আবার সেই শূন্য থেকে শুরু করে তারপরের আবার একটা স্তরে দেখা গেছে যে উষ্ণতাটা হ্রাস পেতে 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 প্রায় যে 92 কাছাকাছি পৌঁছে যাচ্ছে, এবং সেখান থেকে বাড়তে 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 এবারে ক্রমান্বয়ে কিন্তু বাড়তেই থাকে। তো এই রকম ভাবে উষ্ণতার সঙ্গে যে উচ্চতার সঙ্গে সঙ্গে যে উষ্ণতার একটা তারতম্য আমরা লক্ষ্য করে থাকি, সেটার ভিত্তিতে কিন্তু এই রকম শ্রেণী বিভাগটা করা হয়েছে। তো যে ক্ষেত্রে দেখা গেছে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা ফার্স্ট ভূপৃষ্ঠ থেকে যে উচ্চ দিকে উঠতে শুরু করলে প্রায় 16 কিলোমিটার। তো এখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কিন্তু এই উচ্চতাটার তারতম্য ঘটে। মেরু অঞ্চল অর্থাৎ যেখানে ভূপৃষ্ঠটা চাপা রয়েছে, 2 মেরু, সেখানে কিন্তু প্রায় 8 কিলোমিটার। আবার নিরক্ষীয় অঞ্চলে এটা 16 থেকে 18 কিলোমিটার। তো এইরকম, তো এই সমস্ত যে উচ্চতাগুলো একটা আমরা মানে অ্যাপ্রক্সিমেট হিসাবে ধরবো, এবং দেখা গেছে যে তার এই 16 কিলোমিটার স্তর পর্যন্ত একটা স্তর, বায়ুমণ্ডলের স্তরকে আমরা ভাগ করছি। তার পরে 1-2 কিলোমিটার অঞ্চল জুড়ে কিন্তু এই যে তারতম্য আমরা পর্যবেক্ষণ করব না, এটাকে পজ বলা হবে। তো এই প্রথম স্তরটাকে আমরা নাম দিচ্ছি ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার। তো এখানে আমরা সেই স্তরটাকে লিখে রেখেছি, এটাকে ট্রপোস্ফিয়ার বলতে পারি, ঘনমণ্ডলও বলতে পারি, আবার ক্ষুদ্র মণ্ডলও বলবো। তো তার সম্পর্কে আমরা আলোচনাতে আসছি। ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ারের পর যে অঞ্চল জুড়ে 1-2 কিলোমিটার অঞ্চল জুড়ে কোনো উষ্ণতার পরিবর্তন হয় না, তাকে ট্রপোপজ বলা হচ্ছে। ঠিক তারপরের স্তরটা, যেখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা আবার ধীরে ধীরে বাড়তে থাকছে। তো এখানেও বাড়ার কারণগুলো আমরা জানবো, উপাদানগুলোও জানবো। তো এই ক্ষেত্রে সেটা যেখানে শূন্যর কাছাকাছি এসে পৌঁছে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের সেই সর্বোচ্চ স্তরে আবার গিয়ে সেখানে উষ্ণতার পরিবর্তনটা আমরা হতে দেখবো না, যাকে পজ বলে বলবো, অর্থাৎ যেন থেমে গেছে। উচ্চতার পরিবর্তন হবে কিন্তু কোনো পরিবর্তন হবে না তাপমাত্রায়, এটাকে বলা হবে আবার স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজের পরে আবার দেখি উচ্চতা বাড়াতে বাড়াতে যদি আমি প্রায় 45 কিলোমিটার পর্যন্ত যাই, সেখান পর্যন্ত আবার দেখা যায় উষ্ণতা কমতে কমতে সর্বনিম্ন উষ্ণতাতে পৌঁছে যায় -92 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক একইভাবে এটা হচ্ছে ধরো -56 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে -12, এইটাই হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর, এটাকে বলা হচ্ছে মেসোস্ফিয়ার। স্ফিয়ার মানে একটা অঞ্চল। তো এই মেসোপজ আবারও এখন দেখা যাচ্ছে যে উচ্চতার সঙ্গে এখানে উষ্ণতা, তার এর পরবর্তী স্তরটা প্রায় 85 থেকে 500 কিলোমিটার। এই জায়গায় কিন্তু একটা বৃহৎ বড় অঞ্চলের যে স্তরে, এখানটায় উষ্ণতা ধীরে ধীরে কিন্তু বাড়তে 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 আমরা সর্বোচ্চ স্তরে গিয়ে যখন পৌঁছাবো, আমরা দেখবো প্রায় 1200 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে। এখানে স্কেল অনুযায়ী সেটা কিন্তু আঁকা নেই, আমরা এখানটাকে এই যে স্কেলটা যেখানে দেওয়া আছে তার মাঝে এই যে ক্রস চিহ্নগুলো দিয়ে আমি বোঝাচ্ছি যে স্কেলটা এখানে অনেকটা বেশি রয়েছে। তো এই জায়গায় প্রায় পৌঁছে যাবে 1200-1100 ডিগ্রি, 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। এই 1200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে আর যত উচ্চতা বাড়াতে থাকবো, আমরা দেখতে পাবো যে সেখানেও উষ্ণতার বৃদ্ধি ঘটতে থাকছে, এবং ধীরে ধীরে আমরা সূর্যের কাছের দিকে পৌঁছে যাচ্ছি। তো এখন এই উচ্চতার সঙ্গে সঙ্গে এই উষ্ণতার তারতম্য, এই যে 85 থেকে 500, এটাকে বলা হচ্ছে আয়োনোস্ফিয়ার, কিংবা এটাকে থার্মোস্ফিয়ার নামও দেওয়া হয়েছে। পুরোটা লিখছি না, থার্মোস্ফিয়ার। তার উপরের স্তরটা রয়েছে এক্সোস্ফিয়ার। অর্থাৎ বায়ুমণ্ডলের জন্য একটা বাইরের স্তর, যাকে বলা হচ্ছে আমরা এক্সোস্ফিয়ার আলোচনা করব। এক্সোস্ফিয়ার, তার উপরের স্তরটাতে আমরা কোনো বায়ুমণ্ডলের উপাদানগুলো সাধারণত পাই না। এখানে সাধারণত বিভিন্ন আধানগ্রস্ত কণা, যেগুলো বহির্বিশ্ব থেকে আসছে, যেগুলো সেইগুলো, কিংবা সূর্য থেকে আগত যে ইলেকট্রন হোক, প্রোটন হোক, এইগুলো কিন্তু এই জায়গায় যে ট্র্যাপড হয়ে থেকে যায়, যাকে যে চৌম্বক ক্ষেত্রের দ্বারা একে বলা হচ্ছে যে চৌম্বক স্তর বা ম্যাগনেটোস্ফিয়ার বলে নামাঙ্কিত করা হবে। এটার ঊর্ধ্বসীমার শেষ নেই, তবে বায়ুমণ্ডলটা সাধারণত আমরা এটাকে 10,000 কিলোমিটার পর্যন্ত ভাগ করতে পারি।
তো ধরতে পারি যে রয়েছে, কিন্তু এই চৌম্বক স্তরের কিন্তু ঊর্ধ্বসীমার শেষ নেই। এই বায়ুমণ্ডলের সর্বশেষ বায়ু পাওয়া যায় সর্বশেষ কিন্তু 750 প্রায়, যেটাকে আমরা 750 কিলোমিটার পর্যন্ত বায়ুর কণাগুলোর অস্তিত্ব আমরা পেতে পারি। তার উপরে বায়ু কণা খুব কম, মাইল্ড হয়ে যাচ্ছে, এবং প্রায় আমরা 10,000 পর্যন্ত যদি দেখি এটার অস্তিত্ব এতই নগণ্য, প্রায় বায়ুশূন্য ধরা হচ্ছে। তো এইভাবে বিভিন্ন স্তরগুলোর আমরা বিভাগটা আমরা জেনেছি। এরপরে আমরা এই যে স্তরগুলো আজকের আলোচনার বিষয়ের মধ্যে রেখেছিলাম সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। এখানে প্রত্যেকটা স্তরের অবস্থানটা আমরা জেনে নিয়েছি। যে ট্রপোস্ফিয়ার স্তরটার অবস্থান যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 8 কিলোমিটার কোথাও কোথাও মেরু অঞ্চলে, আর নিরক্ষীয় অঞ্চলের ক্ষেত্রে একটু বেশি হবে। সেটা হচ্ছে কারণ পৃথিবী তোমরা জানো হচ্ছে দুই প্রান্ত, যে দুই মেরু যদি পুরোপুরি গোলক নয়, একটা পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, তোমরা সেটা ভূগোল থেকে নিশ্চয়ই জানো, যে কারোর সঙ্গে মিল নেই। এই যে দুটো স্তর, এইখানে কিন্তু রাউন্ড ধরতে গেলে এইখান থেকে এর উচ্চতাটা সাধারণত অনেক কম, আবার নিরক্ষীয় অঞ্চলে একটু বেশি। তো এইভাবে যে পৃথিবীর যে উপরে বায়ুমণ্ডলের স্তরগুলো কিন্তু সবগুলো একই উচ্চতাতে নেই। তো এইভাবে এর অবস্থানটা, তো এই অবস্থানে এই স্তরের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমরা যদি পর্যালোচনা করি, সেই বৈশিষ্ট্যের একটা আলোচনা তো করলাম, একটা তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রা কিভাবে পরিবর্তিত হয়? উচ্চতার সঙ্গে উষ্ণতা ধীরে ধীরে কিন্তু কমতে থাকে। প্রায় 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা দেখবো 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতাটা কমতে থাকে। এটাকে বলা হয় এডিয়াবেটিক ল্যাপস রেট। অর্থাৎ কি, উষ্ণতার যে হ্রাস হয়, এইটা 1 কিলোমিটার উষ্ণতা বৃদ্ধিতে এত উষ্ণতা হ্রাস হয়, এইটা একটা বিশেষ বৈশিষ্ট্য। দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য আমরা জানবো যে চাপ। এই স্তরে কিন্তু উচ্চতাকে আমরা যত বাড়াতে থাকবো, এখানেও চাপ তত কিন্তু কমতে থাকে। এখানেও ঠিক একই রকম 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 8.5 মিলিমিটার অফ এইচজি 12 স্তম্ভের চাপ কিন্তু কমতে থাকে। এই দুটো গুরুত্বপূর্ণ বিশেষ বৈশিষ্ট্য এখানে আমরা পর্যবেক্ষণ করে থাকি। সঙ্গে সঙ্গে এখানের যে উপাদানগুলো, তাহলে আর একটা বৈশিষ্ট্যের মধ্যে আমরা উপাদান যদি বলি, 3 নম্বর উপাদানগুলোর কি হয়, এই উপাদানটাকে নিয়ে এখানে আমরা জানি যে বায়ুমণ্ডলের উপাদানগুলোর যে অনুপাতটা বজায় থাকে, এই সেই অনুপাতগুলো প্রায় প্রধানত থেকে থাকে, এবং এইখানেই বায়ুমণ্ডল সবচেয়ে বেশি ঘন। তো এইটার নামও কিন্তু আমরা রেখেছি ঘনমণ্ডল। সঙ্গে সঙ্গে আর বৈশিষ্ট্য কি, এখানে উপাদানের সঙ্গে সঙ্গে এই উপাদানের যে তারতম্যটা অত্যন্ত দ্রুত গতিতে পরিবর্তন ঘটে এখানের মধ্যে। তো এই অনুপাতগুলোর পরিবর্তন হয় না, উপাদান এই যে আবহাওয়ার পরিবর্তন, এখানকার আবহাওয়া কাকে বলে, কোন স্থানের যে তাপমাত্রা, চাপ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অত্যন্ত দ্রুত পরিবর্তিত হয়। এখানে ঝড়, মেঘ, বৃষ্টি, এই সমস্ত, কিংবা বিশেষ করে এখানে অধঃক্ষেপণ ঘটে। এর গুরুত্বপূর্ণ বিষয় অধঃক্ষেপণ কি জিনিস না, পৃথিবীর দিকে যে জল কণা হোক, তরল কণা হোক, কঠিন কণা হোক, গ্যাসীয় কণা হোক, এইগুলোর যে থিতিয়ে পড়ার বিষয়টাকে আমরা বলে থাকি অধঃক্ষেপণ। পৃথিবী পৃষ্ঠের উপরে জল, যখন বৃষ্টি পড়ে, জল পড়ছে, তুষার পড়ছে, কিংবা কোনো কঠিন কণাগুলো অন্য কোনো পদার্থ জলের সঙ্গে আটকে গিয়ে পড়ছে, কিংবা কোনো গ্যাসীয় ভারী গ্যাসের কণাগুলো পৃথিবীর নিচের দিকে ধীরে ধীরে বায়ুস্তরে এসে জমা হয়। তো এইগুলোকে সবগুলোকে বলা হচ্ছে অধঃক্ষেপণ। এইগুলো হচ্ছে এই স্তরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য, এবং এই বিশেষ বৈশিষ্ট্যগুলোর জন্য কিন্তু এই স্তরের গুরুত্বটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে। সেই গুরুত্ব হিসেবে আমরা দেখি কি, এই স্তরের এই রকমের তাপমাত্রা থাকার জন্য এখানে কিন্তু প্রাণ সৃষ্টির একটা অনুকূল পরিবেশ থাকছে। দ্বিতীয়ত, এখানে এই যে আবহাওয়া জলবায়ুর নিরন্তর যে পরিবর্তন কিন্তু যে মানুষের চাষবাস বা বিভিন্ন যে কৃষিকার্যের পক্ষে এটা সহায়ক হয়ে দাঁড়াচ্ছে। বিভিন্ন ঝড় বৃষ্টি যে পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, সেই অধঃক্ষেপণটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে। আর সঙ্গে সঙ্গে তো থাকছে ল্যাপস রেট। এই যে ল্যাপস রেট অর্থাৎ যত উচ্চতা বাড়বে ধীরে ধীরে উষ্ণতার হ্রাস, এইটার দরুনই কিন্তু এই যে জলবায়ুটা পরিবর্তিত হয়। তো এই রকম ভাবে এই স্তরের একটা গুরুত্ব আমরা জানলাম। দ্বিতীয় আরেকটা স্তর, তো আমরা বারবার বলেছি কি, এই যে বায়ুমণ্ডলের স্তরগুলোর মাঝে কিন্তু কোন শার্প বাউন্ডারি নেই। মাঝখানে যে 2-3 কিলোমিটার অঞ্চল জুড়ে পজ অঞ্চলগুলো রয়েছে, স্ট্র্যাটোপজ, ট্রপোপজ, ঠিক সেরকম
ট্রপোস্ফিয়ারের পরের স্তরটা হচ্ছে কিনা স্ট্র্যাটোস্ফিয়ার। এটা জেনারেলি আমরা বলে থাকি 16 কিলোমিটার থেকে 45 কিলোমিটার পর্যন্ত যে অঞ্চল জুড়ে বিস্তৃত পৃথিবীর পৃষ্ঠ থেকে, পৃথিবীর পৃষ্ঠের থেকে নয়, পৃথিবীর যে উপরে 16 থেকে 45, তাহলে এইভাবে এই অঞ্চল জুড়ে এই স্তরটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা পর্যালোচনা করব, যে এই স্তরের এই নিচের দিকের অংশে 35 কিলোমিটার পর্যন্ত অঞ্চল জুড়ে ওজোন গ্যাসের একটা স্তর থাকে, সেটাকেই আমরা ওজোন স্ফিয়ার বলেও আলাদা করে অনেক সময় বইতে উল্লেখ করা থাকে। যে স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের দিকের অংশে আমরা এটাকে বলি ওজোনোস্ফিয়ার, কারণ এখানে ওজোন গ্যাসটা বায়ুমণ্ডলের সব জায়গার তুলনায় এইখানে অত্যন্ত বেশি করে তৈরি হয়। তো এই ওজোন গ্যাসটা এখানে কেন বেশি পাওয়া যায়, অন্য জায়গায় কেন পাওয়া যায় না, আমরা সেটা জানবো। যে সূর্য হচ্ছে একটা কিন্তু উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড, যাকে আমরা ব্ল্যাক বডি, যে বিজ্ঞানে আমরা বলি ব্ল্যাক বডি। যে কোনো উত্তপ্ত বস্তু থেকে কিন্তু বিভিন্ন ধরনের তরঙ্গ বেরিয়ে আসে, সে গামা রশ্মি থেকে, এক্স রশ্মি থেকে, আল্ট্রা ভায়োলেট রশ্মি, তারপরে ভায়োলেট এবং রেড, যেটাকে আমরা ভিজিবল লাইট বলে থাকি, তারপরে আছে ইনফ্রারেড, তারপরে হচ্ছে রেডিও ওয়েভ, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, রাডার। এরকম বিভিন্ন প্রকার আলো প্রকৃতপক্ষে বা যে তরঙ্গগুলো সাধারণত আসে, সেইগুলোকে এক একটা আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে থাকি। সেই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মধ্যে গামার যে তরঙ্গ দৈর্ঘ্য খুব কম, 0.01 যদি ন্যানোমিটার অর্ডারে ধরে থাকি। এক্স রশ্মি আংস্ট্রম অর্ডার, এখানে এটা আংস্ট্রম, 1 আংস্ট্রম অর্ডারের। এইভাবে আমরা ধরা হচ্ছে 200 ন্যানোমিটার অর্ডারের। এইরকম ভাবে এখানটায় 400 ন্যানোমিটার পর্যন্ত, 200 থেকে শুরু করে 400 ন্যানোমিটার পর্যন্ত রেডিও ওয়েভ, বিভিন্ন তরঙ্গ যেগুলো বেরিয়ে আসে, তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে কিন্তু আমরা বিভিন্ন প্রকার তরঙ্গ পেয়ে থাকি। সেই প্রকার তরঙ্গগুলোর মধ্যে আমরা জানি শক্তিশালী তরঙ্গ যেগুলো আছে, কম তরঙ্গ দৈর্ঘ্য মানেই কিন্তু সেই সমস্ত সেই সমস্ত তরঙ্গের শক্তি বেশি। আমরা যখন ই সমান এইচ নিউ কিংবা এইচ সি বাই ল্যামডা সমীকরণটা আমরা জানবো, যখন আইনস্টাইনের যে বিখ্যাত সমীকরণগুলো, সেখানে আমরা দেখবো যে তরঙ্গ দৈর্ঘ্য যার যত ছোট হবে তার শক্তি তত বেশি হবে, কিংবা কম্পাঙ্ক যার যত বেশি হবে শক্তি তত বেশি হয়। সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা দেখবো গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অত্যন্ত ছোট, আংস্ট্রম অর্ডারের। আবার আংস্ট্রম সমান আমরা জানি 10⁻⁻10 মিটার। তোমরা নবম শ্রেণীতে পরিমাপ চ্যাপ্টারে সেটা সব জেনেছো। তো এইরকম যত কম তরঙ্গ দৈর্ঘ্য মানেই তত বেশি শক্তিশালী যে রশ্মি। সেই রশ্মিগুলো যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসে, তো সাপোজ ধরো এইটা তোমাদের পৃথিবী, আমাদের পৃথিবী, এবং এর মধ্যে উপরে বায়ুমণ্ডল গুলো রয়েছে। এখানে নাইট্রোজেন, অক্সিজেনের বিভিন্ন কণাগুলো সব রয়েছে, বায়ুর যে উপাদান। এখন কোনো একটা অক্সিজেনের পরমাণুর উপর এসে ধরো একটা শক্তিশালী রশ্মি এসে পড়লো, আল্ট্রা ভায়োলেট। আমরা তার আগে জানবো, সবগুলোই পড়তে পারে, আমরা আল্ট্রা ভায়োলেটটাকে কেন নিচ্ছি তার কারণ জানবো। আল্ট্রা ভায়োলেট ছাড়া বাকিগুলো কিন্তু তার উপরের স্তরে শোষিত হয়েছে। সে যা হোক, এসে যখন পড়ে অক্সিজেনের পরে, এই অক্সিজেনটা কি হয়, দুটো পরমাণুতে ভেঙে যায়। এই পরমাণুগুলো অত্যন্ত সক্রিয় হয়ে থাকে। আমরা জানি অক্সিজেন পরমাণুগুলো এই একটা পরমাণুকে সংগ্রহ করে নিয়ে নতুন টাইপের একটা গ্যাস সৃষ্টি করে, সেটা হচ্ছে ওজোন গ্যাস। এইভাবে আল্ট্রা ভায়োলেট রশ্মি এবং অর্থাৎ যাকে আমরা বলছি বিভিন্ন ফটোকেমিক্যাল রিঅ্যাকশনের দ্বারা এভাবে তৈরি হয়েছে। তো কেন বায়ুমণ্ডলে থাকে, যে আরো উপাদান তো রয়েছে, নাইট্রোজেন তো রয়েছে, সে কেন হচ্ছে না? নাইট্রোজেন আমরা জানি যে নাইট্রোজেনের এইটা নিয়ে আমরা পরবর্তীতে পড়বো, তাদের বন্ধনীগুলো, বিভিন্ন পদার্থের যে বন্ধনী, আণবিক বন্ধনী তৈরি হয়। নাইট্রোজেনের যখন বন্ধনী তৈরি হয়, আমরা জানি দুটো নাইট্রোজেন পরমাণুর মধ্যে 3টি সমযোজী বন্ধনী থাকায় এটা অত্যন্ত নিষ্ক্রিয় প্রকৃতির যে অণু হয়ে থাকে। তো এর উপর একে পরমাণুতে রূপান্তরিত করতে গেলে সেই পরিমাণ শক্তিটা পাওয়া যাচ্ছে না আল্ট্রা ভায়োলেট রশ্মি থেকে। তো সেই জন্য কিন্তু এখানে নাইট্রোজেন গ্যাসটা কিন্তু বিভাজিত হয় না। তো যদি কোনো কারণে হয় তার প্রভাব অন্য হতো, তো আমরা এখানে অক্সিজেনটাই শুধু ভেঙে এখানে ওজোন গ্যাসটা থাকে। এই যে স্তরে আমরা দেখতে পাচ্ছি ও আল্ট্রা ভায়োলেট রশ্মিটা অক্সিজেন দ্বারা আপাতত শোষিত হচ্ছে, এই শক্তি একটা শোষিত হওয়া মানে এই স্তরেই কিন্তু উষ্ণতাটাও ধীরে ধীরে বাড়তে থাকে। যে ক্ষেত্রে তাহলে উচ্চতার সঙ্গে সঙ্গে উষ্ণতার পরিবর্তনটা যেখানে বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলতে পারি,
তাপমাত্রার যে পরিবর্তনটা সেটা আমরা দেখিয়েছিলাম। কেন এখানের বৈশিষ্ট্যটা, এখানেও সেই তাপমাত্রাটা কেন বৃদ্ধি পায় তার কারণটা আমরা জানলাম। যে এই অঞ্চলে সৃষ্টি হতে থাকছে ওজোন গ্যাস, এই ওজোন গ্যাস সৃষ্টি হওয়ার জন্য যে শোষিত শক্তিটা থেকে যাচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে, ওই মণ্ডলের মধ্যে সেটার উষ্ণতা বাড়াতে সাহায্য করছে। তো এই উষ্ণতা বাড়তে কততে পৌঁছায় এবং এই ওজোন গ্যাসের একটা সৃষ্টি হয়। এই ওজোন স্তর সৃষ্টি এবং ধ্বংস নিয়ে আমরা এর পরে ক্লাসে আলোচনা করব, তোমাদের বলেছি। তো ওজোন গ্যাসটা এইভাবে উষ্ণতা বাড়াতে সাহায্য করছে, বাড়তে বাড়তে এখানে শূন্যতে পৌঁছে গেল। তো এইভাবে এই স্তরটা, তার বৈশিষ্ট্যগুলো প্রধানত হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি হতে থাকে এখানে। তাছাড়া এখানে চাপের কি করে পরিবর্তন হয়, এখানে চাপ কিন্তু সেই উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যে উচ্চতার সঙ্গে সঙ্গে যে চাপের হ্রাস ঘটে সেটা ঘটতেই থাকে। তো এইভাবে চাপের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তনটা কেন বৃদ্ধি ঘটে তার কারণটা আমরা জানলাম। এবং এটার এই স্তরের যে সুবিধাটা গুলো কি রয়েছে, এই স্তর দেখতে পাচ্ছ যে এইখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা আবার ধীরে ধীরে বাড়ছে। তো এই স্তরটা, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে সৃষ্টি হওয়া ঝড় বৃষ্টিগুলো কি এখানে আটকে যায়, এই জন্য এই স্তরটাকে বলা হচ্ছে ক্যাপ বলে বলা হচ্ছে, যে স্ট্র্যাটো ক্যাপ। এখানে যে ঝড় বৃষ্টিগুলোকে আটকে দেওয়ার ক্ষমতা রয়েছে। তৃতীয়ত কি, এখানে শান্ত পরিবেশ, বায়ুর উপাদানের ঘনত্ব কমে গেছে। এছাড়া যে এখানকার একটা শান্ত পরিবেশের জন্য এর নাম দেওয়া হয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারের নাম কি হচ্ছে এখানে শান্ত মণ্ডল বলেও বলা হয়। এই শান্ত মণ্ডলের জন্য এখানে যোগাযোগ ব্যবস্থা, আধুনিক যত সমস্ত যানবাহন যোগাযোগ এর মধ্য দিয়ে করার চেষ্টা করে, বিশেষ করে জেট প্লেন, যে আধুনিক তীব্র গতি সম্পন্ন যানবাহন গুলো এর মধ্য দিয়ে চলে। আর কি, এটা এই যে প্রকৃতি সূর্য থেকে আসা হচ্ছে, সূর্য যে ব্ল্যাক বডি থেকে আসা যে আল্ট্রাভায়োলেট রশ্মিটা এখানে শোষিত হয়ে যাচ্ছে, যেই ক্ষতিকারক রশ্মিটা পৃথিবীতে এসে পৌঁছাতে পারলে কি হতো, অনেক সমস্যার সৃষ্টি হতো, মানুষের জীবনযাত্রা বিভিন্ন পরিবর্তন ঘটতো। যে সেই জন্য এটাকে আমরা প্রাকৃতিক সৌর পর্দা হিসাবে ওই স্তরটি কাজ করে, যদিও প্রকৃতপক্ষে ওজোন স্তরটি করছে। তো সেটা যেহেতু এই স্তরের অন্তর্গত রয়েছে, তো এই পুরো স্তরটিকেই আমরা বলতে পারি এটা একটা প্রাকৃতিক সৌর পর্দার মতো এটা আচরণ করে। এরপরে আমরা তৃতীয় যে বায়ুমণ্ডলের একটা স্তর বিন্যাস আমরা করেছি, সেটাকে বলা হচ্ছে মেসোস্ফিয়ার। এটার অবস্থানটা আমরা বলেছি যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের যেখানে স্ট্র্যাটো পজ হলো, সেই পজের উপর থেকে আবার 85 কিলোমিটার অঞ্চল পর্যন্ত বিস্তৃত থাকছে এই মেসোস্ফিয়ার। এই স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, এখানে শীতলতম অঞ্চল, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল -92°C এসে পৌঁছে যাচ্ছে। বোঝা গেছে, -92°C পৌঁছে যাচ্ছে। তো এই জায়গায় কিন্তু বায়ুমণ্ডলে জলীয় বাষ্পগুলো ছোট ছোট ক্রিস্টাল কণা এখানে হিসাবে থাকে। সেই জন্য এখানে জানি নকটিলুসেন্ট মেঘ এখানে কিন্তু দেখা যায়। এই যে নকটিলুসেন্ট মেঘ যে বায়ুমণ্ডলে থাকার ফলে সূর্য যখন অনেক সময় যে সূর্যাস্তের পরেও যে একটা সেই যে ক্রিস্টাল যে সাদা বরফের যে টুকরোগুলো থেকে যে আলো প্রতিফলিত হয়ে কিন্তু পৃথিবী পৃষ্ঠতে হালকা একটা আভা আসে, যেটা কিন্তু আমরা যে কাছাকাছি পৃথিবীর যে মেরু অঞ্চলের কাছাকাছি অঞ্চলে এই প্রভাবটা আমরা দেখে থাকি। তাছাড়া কি, এইখানে পৃথিবীর এই স্তরে বিভিন্ন যখন যে বহির্বিশ্ব থেকে আগত বিভিন্ন উল্কা বা অ্যাস্ট্রয়েড গুলো যেগুলো এসে পৌঁছায়, এইগুলো কিন্তু এইখানে জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যায়। এই স্তরটিকে একটা পৃথিবীর যেন বর্ম হিসাবে কাজ করছে, একে আমরা পৃথিবীর বর্ম বলেও বলতে পারি এই মেসোস্ফিয়ারটিকে। এবং এই স্তরের পরে রয়েছে আমরা জানি আয়নোস্ফিয়ার। তাহলে এই মেসোস্ফিয়ার স্তরটি কিন্তু একটা যেমন আয়নোস্ফিয়ারের যে কাজটা কিছুটা করে দিয়ে থাকে দিনের বেলা, অর্থাৎ রেডিও তরঙ্গের কিছু বিশেষ বিশেষ তরঙ্গ দৈর্ঘ্যের যে রেডিও ওয়েভকে কিন্তু প্রতিফলিত করে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এই অঞ্চলটিকে আমরা অনেক সময় ডি অঞ্চল নাম দিয়ে থাকি, ডি অঞ্চল। এই অঞ্চলে কিন্তু যে রেডিও ওয়েভ প্রতিফলিত হয়ে এটা যোগাযোগ মাধ্যমের কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই হচ্ছে আজকের ছোট্ট একটা ক্লাসের আলোচনার বিষয়, যেখানে তোমরা আজকে বায়ুমণ্ডল সম্পর্কে জানলে। বায়ুমণ্ডল অর্থাৎ নিরবিচ্ছিন্ন ভাবে পৃথিবীকে বেষ্টন করে থাকা বায়ুর স্তর, এই যে স্তর বিন্যাসটা করেছি আমরা কিসের উপর ভিত্তি করে করেছি, এবং এই যে ভিত্তিগুলো কিন্তু বিজ্ঞান সমস্ত তথ্য থেকে ভিত্তি করে করা হয়েছে।
এবং প্রধানত 6টি ভাগে ভাগ করা হলেও 5টি ভাগের মধ্যে আমরা কিন্তু বায়ু উপাদানগুলোর অস্তিত্ব বেশি করে পাই। লাস্ট যে ভাগ, শেষ ভাগটাকে যেটা চৌম্বক স্তর বলে বলবো, সেটার আলোচনা আমরা পরবর্তীতে আসবো, কি করে এখানটায় বায়ু যে বিভিন্ন কণাগুলো না থেকে বিভিন্ন প্রোটন, যে ইলেকট্রন, এইগুলোই থেকে থাকে, সেইটা আমরা পরে জানবো। এছাড়া আমরা আজকের ক্লাসে কি করেছি, যে 3টা বায়ু স্তর, তাদের গুরুত্ব, তাদের বৈশিষ্ট্যগুলো, তাদের অবস্থান, এইগুলো আলোচনাটা করেছি। গুরুত্বর মধ্যে তাদের যে কি কি কাজে এটা আমাদের সহায়ক হচ্ছে সেটা আলোচনা করলাম। তোমরা ভিডিওটাকে দেখে যদি ইনফরমেটিভ মনে হয় তোমরা ভালো করে বন্ধুদেরকে শেয়ার করবে। এই হচ্ছে আজকের ক্লাস।